হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম সবাইকে। ন্যাফরন প্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইংলিশ ভার্সন জিকে এর লেকচার 2 নিয়ে। গত ক্লাসে আমরা লেকচার 1-এ বাংলাদেশের ইনফরমেশন সম্পর্কে জেনেছিলাম এবং আজকের ক্লাসে আমরা জানব ইন্টারন্যাশনাল বেসিক ইনফরমেশন যেই টপিকটি, সেই টপিকটি সম্পর্কে। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি ইন ওয়ার্ল্ড 195, অর্থাৎ পৃথিবীতে স্বাধীন দেশের সংখ্যা 195টি। ইন্ডিপেন্ডেন্ট নেশন অফ ইউনাইটেড নেশনস 193, অর্থাৎ পৃথিবীতে 195টি স্বাধীন দেশ থাকলেও তার মধ্যে 193টি স্বাধীন দেশ জাতিসংঘের সদস্য, শুধুমাত্র 2টি দেশ জাতিসংঘের সদস্য নয়। ইসলামিক রিপাবলিক নেশন 6, লাস্ট ব্রুনাই, অর্থাৎ ইসলামিক প্রজাতন্ত্রের রাষ্ট্র হলো 6টি, যার শেষ সদস্য হলো ব্রুনাই। কান্ট্রি উইথ লার্জ পপুলেশন, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বেশি জনসংখ্যাবহুল দেশ হলো চায়না। কান্ট্রি উইথ লার্জেস্ট ল্যান্ড রাশিয়া, অর্থাৎ পৃথিবীতে আয়তনের সবচেয়ে বড় দেশ হলো রাশিয়া। ওয়ার্ল্ডস ন্যারোয়েস্ট কান্ট্রি, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে সরু দেশ, পৃথিবীর সবচেয়ে সরু দেশ হলো চিলি। নর্দার্ন মোস্ট টাউন অফ দ্য আর্থ, আমরা জানি নর্থ এবং সাউথের মিনিং। নর্থের মিনিং হলো উত্তর এবং সাউথের মিনিং হলো দক্ষিণ। তাহলে নর্দার্ন মোস্ট টাউন অফ আর্থ, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে উত্তরের শহর কোনটি? পৃথিবীর সবচেয়ে উত্তরের শহর হলো হ্যামারফাস্ট, যা নরওয়েতে অবস্থিত। তাহলে এটাও আমাদের জানতে হবে সাউদার্ন মোস্ট টাউন অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে দক্ষিণে অবস্থিত শহর কোনটি? সেটার নাম পুয়েটা উইলিয়াম, যা চিলিতে অবস্থিত। কান্ট্রিজ লোকেটেড বিটুইন 2 কন্টিনেন্টস, অর্থাৎ 2টি উপমহাদেশের মাঝে একটি দেশ অবস্থিত, সেই দেশ কোনটি? রাশিয়া এবং তুর্কি। মূলত রাশিয়া এবং তুর্কি ইউরোপ এবং এশিয়া, এই 2টি কন্টিনেন্ট, অর্থাৎ এই 2টি উপমহাদেশের মাঝে, অর্থাৎ এই 2টি মহাদেশের মাঝে অবস্থিত। সেই জন্য এটাকে বলা হয় যে কান্ট্রি লোকেটেড বিটুইন 2 কন্টিনেন্টস। মূলত রাশিয়া এবং তুর্কি ইউরোপ এবং এশিয়া মহাদেশের মাঝামাঝিতে অবস্থিত। লংগেস্ট রিভার অফ দ্য ওয়ার্ল্ড, নীল রিভার, যেটা আমরা জানি মিশরে অবস্থিত, আমরা জানি সেটাকে মিশরের নীল নদ বলা হয়ে থাকে। মোস্ট অ্যানশিয়েন্ট সিভিলাইজেশন অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে পুরাতন সভ্যতা কোনটি? পৃথিবীর সবচেয়ে পুরাতন সভ্যতা হলো ইরাকীয় মেসোপটেমিয়া সভ্যতা বা মেসোপটেমিয়া সিভিলাইজেশন। মোস্ট অ্যানশিয়েন্ট ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ড ইজ হিব্রু, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে প্রাচীন ভাষা কোনটি? পৃথিবীর সবচেয়ে প্রাচীন ভাষা হলো হিব্রু। মোস্টলি ইউজড ল্যাঙ্গুয়েজ কোনটি? অর্থাৎ পৃথিবীতে সবচেয়ে বেশি কোন ভাষায় মানুষ কথা বলে? সেই ভাষা হলো মান্দারিন, বা যার অপর নাম চাইনিজ ভাষা। এখন এটা একটি স্বাভাবিক কমন সেন্স দিয়ে মনে রাখা যায়, যেই দেশ অর্থাৎ চায়নার যেখানে জনসংখ্যাই 170 কোটি, তো স্বাভাবিক সেই দেশের যেই ভাষা সেটাই হবে পৃথিবীর সবচেয়ে বহুল ব্যবহৃত ভাষা। ওয়ার্ল্ড লার্জেস্ট কন্টিনেন্ট, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ কোনটি? পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ হলো এশিয়া। হাইস্ট পয়েন্ট, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে উঁচু স্থান বা সবচেয়ে উঁচু চূড়া কোনটি? পৃথিবীর সবচেয়ে উঁচু স্থান বা চূড়া হলো মাউন্ট এভারেস্ট। লার্জেস্ট মুসলিম স্টেট অফ এশিয়া, আর যখন দেখবা ব্র্যাকেটে এরিয়া লেখা তখন বুঝবা যে এটা আয়তন অনুসারে জানতে চাওয়া হয়েছে। ঠিক পরবর্তী প্রশ্ন যদি দেখো লার্জেস্ট মুসলিম স্টেট অফ এশিয়া ব্র্যাকেটে পপুলেশন, তাহলে এটা তোমাকে বুঝতে হবে যখন তোমাকে এভাবে
ব্র্যাকেটে এরিয়া দিয়ে দিয়েছে, তখন তুমি বুঝবা যে এখানে লার্জেস্ট মুসলিম স্টেট চাওয়া হয়েছে যেটা আয়তন অনুসারে, আর এখানে লার্জেস্ট মুসলিম স্টেট চাওয়া হয়েছে যেটা পপুলেশন অনুসারে। এই জিনিসটা কিন্তু অনেককে সিলি মিস্টেক করে থাকে। এটা তোমাকে বুঝতে হবে যে আমাদের সবচেয়ে বড় দেশ এশিয়ার মধ্যে আয়তন অনুসারে কাজাকিস্তান, আবার সবচেয়ে বড় মুসলিম দেশ এশিয়ার মধ্যে পপুলেশন অনুসারে ইন্দোনেশিয়া। অর্থাৎ তুমি যদি আয়তনের দিক থেকে সবচেয়ে বড় মুসলিম দেশ চাও সেটা হবে কাজাকস্তান, আর যদি তুমি পপুলেশনের দিক থেকে সবচেয়ে বড় মুসলিম দেশ চাও সেটা হবে ইন্দোনেশিয়া। এখানে কিন্তু ভুল করা যাবে না। কনস্টিটিউশনাল খ্রিস্টিয়ান নেশন অফ এশিয়া, অর্থাৎ এশিয়ার মধ্যে সাংবিধানিকভাবে খ্রিস্টান রাষ্ট্র কোনটি? এশিয়ার মধ্যে সাংবিধানিকভাবে খ্রিস্টান রাষ্ট্র শুধু একটি, এবং সেটা হলো ফিলিপাইন। মোস্ট অ্যানশিয়েন্ট কলোনি অফ ইউরোপ ইন এশিয়া, অর্থাৎ কোনটা সবচেয়ে প্রাচীন কলোনি ছিল এশিয়ার মধ্যে? সেটা হলো ম্যাকাও। হাইয়েস্ট ইসল্যান্ড কন্টেইনিং নেশন, অর্থাৎ কোন দেশে সবচেয়ে বেশি দ্বীপ রয়েছে? ইন্দোনেশিয়া। ডেমোক্রেসি ইন ইন্ডিয়া ওয়াজ ডিক্লেয়ার্ড ইন 1950, অর্থাৎ ইন্ডিয়াতে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় 1950 সালে। মাদার তেরেসা গট নোবেল প্রাইজ ইন পিস ইন 1979, অর্থাৎ মাদার তেরেসা কত সালে নোবেল পুরস্কার লাভ করে? মাদার তেরেসা 1979 সালে নোবেল পুরস্কার লাভ করে। দ্য তাজমহল ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যাজ এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন 1983, অর্থাৎ 1983 সালে তাজমহল বিশ্বর একটি হেরিটেজ হিসাবে স্বীকৃতি লাভ করে। এশিয়াস লার্জেস্ট নেশন অ্যাকর্ডিং টু পপুলেশন, অর্থাৎ আবার দেখো এখানে আবার এই একই কথা চলে এসেছে। যদি বলে এরিয়া তাহলে কান্ট্রি চেঞ্জ হয়ে যাবে, যদি বলে পপুলেশন তাহলে কান্ট্রি চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এখানে বিভিন্ন ইনফরমেশন আসবে তোমাকে কনফিউজ করার জন্য, যেখানে একটাতে থাকবে পপুলেশন আর একটা থাকবে এরিয়া, অর্থাৎ অ্যাকর্ডিং টু পপুলেশন অর অ্যাকর্ডিং টু এরিয়া, দ্যাটস লাইক দ্যাট। সো দেখো, এশিয়াস লার্জেস্ট নেশন অ্যাকর্ডিং টু পপুলেশন, অর্থাৎ এশিয়ার সবচেয়ে বড় জাতি অ্যাকর্ডিং টু পপুলেশন, অর্থাৎ জনসংখ্যার অনুপাতে এশিয়ার সবচেয়ে বড় জাতি কোনটি? ইন্দোনেশিয়া। অনলি সুলতানেট কান্ট্রি অফ সাউথ ইস্টার্ন এশিয়া হলো ব্রুনাই, অর্থাৎ এমন একটি কান্ট্রি যেটি সুলতান শাসিত এশিয়ার মধ্যে। তাহলে সেটা কোন দেশ? সেটা হলো ব্রুনাই। দ্য হাইয়েস্ট বিল্ডিং অফ মালয়েশিয়া, অর্থাৎ মালয়েশিয়ার সবচেয়ে বড় যেই স্থাপত্য, সবচেয়ে বড় যেই বিল্ডিং, সেটার নাম কি? সেটার নাম পেট্রোনাস টুইন টাওয়ার। আমরা হয়তো অনেকেই এই বিল্ডিংটির ছবি দেখেছি বা হয়তো অনেকেই চলেও গিয়েছি। ওকে, লার্জেস্ট কান্ট্রি অফ ইউরোপ অ্যাকর্ডিং টু এরিয়া, অর্থাৎ ইউরোপের সবচেয়ে বড় দেশ কোনটি? ইউরোপের সবচেয়ে বড় দেশ রাশিয়া। দ্য সিটি নোন অ্যাজ ডোর অ্যাজ টু ইউরোপ, অর্থাৎ ইউরোপে ঢোকার দরজা বলা হয় কোন শহরকে? ইউরোপে ঢোকার দরজা বলা হয় ভিয়েনা শহরকে। ডেমোক্রেসি ওয়াজ ইস্টাবলিশ ইন ব্রিটেন, অর্থাৎ আমরা যেমন বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, ইন্ডিয়াও গণতান্ত্রিক দেশ, এরকম যেসব দেশ গণতান্ত্রিক দেশ সেই সব দেশ কিন্তু প্রথম থেকে গণতান্ত্রিক দেশ না। গণতন্ত্র সর্বপ্রথম প্রতিষ্ঠিত করে ব্রিটেনরা, অর্থাৎ ইংলিশরা। সো ডেমোক্রেসি ওয়াজ ইস্টাবলিশ ইন ব্রিটেন, অর্থাৎ গণতন্ত্রের সৃষ্টি হয় ব্রিটেনে। দ্য কনস্টিটিউশন অফ ব্রিটেন ইজ নট রিটেন, এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ, অর্থাৎ কোন দেশের সংবিধান অলিখিত? সেটারই ইংলিশ হলো দ্য কনস্টিটিউশন অফ ব্রিটেন ইজ নট রিটেন, অর্থাৎ ব্রিটেনের সংবিধান অলিখিত।
উইনস্টন চার্চিল গট নোবেল প্রাইজ ইন 1953, অর্থাৎ উইনস্টন চার্চিল 1953 সালে নোবেল পুরস্কার লাভ করে। ফাদারল্যান্ড অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ইজ রাশিয়া, অর্থাৎ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ফাদারল্যান্ড হিসাবে পরিচিত রাশিয়া। দ্য সোভিয়েত ইউনিয়ন ব্রোক ডাউন ইন্টু 15 নেশন। আমরা জানি আমাদের যে বর্তমান রাশিয়া তা পূর্বে সোভিয়েত ইউনিয়ন নামে পরিচিত ছিল। পরবর্তীতে সেই সোভিয়েত ইউনিয়ন ভেঙে 15টি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। ফেমাস নোবেল অফ দ্য ফেমাস রাইটার অফ রাশিয়া লিও টলস্টয় ইজ ওয়ার অ্যান্ড পিস। আমরা জানি রাশিয়ান লেখক লিও টলস্টয়ের হলো একজন বিখ্যাত লেখক এবং তার বিখ্যাত একটি সাহিত্যকর্ম হলো ওয়ার অ্যান্ড পিস। চাইল্ড অফ ফ্রেঞ্চ রেভলিউশন, অর্থাৎ ফরাসি বিপ্লবের শিশু বলা হয় কাকে? নেপোলিয়ন বোনাপার্টকে। হু ডিনাইড অফ দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার, অর্থাৎ সাহিত্যে নোবেল পেয়েও কে সেই পুরস্কারটিকে রিফিউজ করেন? জয় পল সার্ত্রে। ফাদার অফ মডার্ন জার্মানি, অর্থাৎ আধুনিক জার্মানির জনককে? আধুনিক জার্মানির জনক হলো বিসমার্ক। প্রেজেন্ট চ্যান্সেলর অফ জার্মানি, প্রেজেন্ট চ্যান্সেলর অফ জার্মানি ইজ অ্যাঞ্জেলা মার্কেল। ল্যান্ড অফ মিডনাইট সান ইটস নরওয়ে। আমরা যারা এই সম্পর্কে জানি যে নরওয়েতে কিন্তু মধ্যরাতে সূর্য ওঠে, তাই এটাকে বলা হয় ল্যান্ড অফ মিডনাইট সান। বাফার স্টেট অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। বাফার স্টেট কি? যখন ওয়ার্ল্ড ওয়ারের মাঝখানে যখন কোনো দুইটি দেশের মাঝে আরও একটি দেশ থাকে, ওই দুইটি দেশের মাঝে যদি যুদ্ধ সংগঠিত হয় এবং ওই দেশটি যুদ্ধে অংশগ্রহণ না করে, তাহলে সে দেশটি হলো একটি বাফার স্টেট। অর্থাৎ টোটাল তোমার কাছে 3টা দেশ আছে, সেই 3টা দেশের মাঝখানে যেই দেশটা, সেই দেশটা যদি যুদ্ধে অংশগ্রহণ না করে তাহলে সে বাফার স্টেট হিসাবে পরিচিত হবে। ভাস্কো দা গামা ওয়াজ দ্য সিটিজেন অফ পর্তুগাল, অর্থাৎ ভাস্কো দা গামা পর্তুগালের নাগরিক ছিলেন। লার্জেস্ট পপুলাস কান্ট্রি অফ আফ্রিকা, অর্থাৎ আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ হলো নাইজেরিয়া। নেলসন ম্যান্ডেলা ওয়াজ বর্ন ইন কুন ভিলেজ অফ সাউথ আফ্রিকা অন 18th July 1918. দ্য নেম অফ দ্য পলিটিক্যাল পার্টি অফ নেলসন ম্যান্ডেলা, অর্থাৎ নেলসন ম্যান্ডেলার যে রাজনৈতিক দল সেটার নাম ছিল ANC, যার অ্যাব্রিভিয়েটেড ফ্রম ANC এবং ইলাবোরেটেড ফ্রম হলো আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। Nelson Mandela was in prison for long 27 years. His prisoners number was 46664. অনেক ইম্পর্ট্যান্ট যে তার যে প্রিজনার নাম্বার ছিল সেই প্রিজনার নাম্বারটা কত মনে রাখবা, 46664। আর মনে রাখবা নেলসন ম্যান্ডেলা 27 বছর যাবৎ জেলে ছিলেন এবং তার প্রিজনার নাম্বার ছিল 46664। দ্য বায়োগ্রাফি বুক অফ নেলসন ম্যান্ডেলা এ লং ওয়াক টু ফ্রিডম, এটা নেলসন ম্যান্ডেলা তার জীবনী সম্পর্কে একটি বইতে উল্লেখ করেছিলেন। দ্য ইজিপশিয়ান সিভিলাইজেশন গ্রিউ অন দ্য ব্যাঙ্ক অফ নীল রিভার, অর্থাৎ মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল নীল নদের তীরে। দ্য পলিটিক্যাল গ্রুপ অফ দ্য ফার্স্ট ইলেক্টেড প্রেসিডেন্ট অফ ইজিপ্ট। তো বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিও এ পর্যন্তই ছিল। পরবর্তী ক্লাসে আমরা আরও একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে হাজির হব। মূলত আমরা জানি আমাদের F1 এবং FSSS বা FBS এর পরীক্ষা সম্ভবত 26 বা 27 তারিখে অনুষ্ঠিত হচ্ছে। যেহেতু পরীক্ষা এত আর্লি হচ্ছে তাই আমাদের ক্লাসগুলো অনেক আর্লি কমপ্লিট করতে হচ্ছে। দ্যাটস ওয়াই আমরা সকল ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়েই ভিডিও তৈরি করছি।
আশা করি তোমরা আমাদের সাথে সময় দিয়ে থাকবা এবং প্রতিটা ক্লাস খুব ভালোভাবে মনোযোগ দিয়ে করবা। অতি শীঘ্রই তোমরা যারা রিকোয়েস্ট করছো ম্যাথ ভিডিও আপলোড করার কথা, অতি শীঘ্রই ম্যাথ ভিডিওর সলিউশন আসবে। এফবিএস ইউনিটের বিভিন্ন কোয়েশ্চেন ব্যাংক সলভও আসবে। যদিও আমি একা যেহেতু ভিডিও আপলোড করি, যেহেতু এটা আমার একক চ্যানেল, সেই অনুযায়ী আমাকে অনেক কষ্ট করতে হচ্ছে তোমাদের জন্য। আশা করি তোমরা আমার এই কষ্টের মূল্য দিবে, আমার ভিডিওকে তোমরা শেয়ার করবে, তোমরা কেমন লেগেছে জানাবে এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে। আর তোমাদের যাদের আমার ভিডিও ভালো লাগে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের এই কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। তো আশা করি তোমরা পরবর্তী ভিডিওতে সবাই থাকবে। আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে, তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ সবাইকে।